আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন, আমার ভাই বন্ধু, আপনাদের সকলকে আমার শুভেচ্ছা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে ইউনিসীয় বাহিনী ক্ষমতায় এসেছেন, এরপরেই শুরু হয়ে আসলে জেল হত্যাকাণ্ডের তাণ্ডব। সেখানে সর্বপ্রথম শহীদ হন বগুড়ায় 4 জন আওয়ামী লীগ নেতা, রংপুরে 3 জন, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের জেলা, থানা, ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে প্রচন্ড অত্যাচার করেই হাসপাতালে না নিয়ে গিয়ে জেলখানার ভেতরে হত্যা করা হয়। তারই ধারাবাহিকতায় আমি আজ থেকে 2 মাস আগে একটা ভিডিও করেছিলাম যে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের যেসব নেতাদেরকে ধরে আটক করা হয়েছে তাদেরকে কেরানীগঞ্জে নিয়ে এসেছে এবং সেখানেই চলবে জেল হত্যাকাণ্ড। আপনারা চাইলে আমার ভিডিওটি নিচে গিয়ে দেখে নিতে পারেন। এবং তাদের মধ্যেই ছিল এই নুরুল মজিদ রহমান এবং আমাদের তোফায়েল আহমেদ ভাইয়ের ছবিও ছিল, সেটা দেখতে পারেন। এবং আপনারা এই মুহূর্তে জানেন যে তাদের কার সাথে কি হয়েছে। জানাজা হতে দেয়নি, কিভাবে বাধা প্রদান করেছে, কিভাবে কি করেছে, এমন কি চিকিৎসার ক্ষেত্রে কি ব্যর্থতা দেখিয়েছে এই সরকার। আপনি এগুলো নিজেরাই শুনলেন ওনার ছেলের মুখ থেকে। এখন আসুন ছোট্ট করে একটা জিনিস জানি। এই যে আমাদের নুরুল মজিদ, আমাদের সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী, ওনাকে মৃত্যুর পরে ওনার লাশের উপরে আপনার হাতকড়া পরানো ছিল। আচ্ছা, আপনারা একটু চিন্তা করেন। আমি বললাম আপনাদের সাথে, আমি স্বীকার করলাম যে আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে ফ্যাসিস্ট, সবচেয়ে খারাপ দল, আমি স্বীকার করে নিলাম। আওয়ামী লীগ 1971 সালে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, সেই যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশ চায়নি, সেই যুদ্ধ অপরাধীদের যে বিচার করেছে, তাদের যে ফাঁসি হয়েছে অনেকের, তার মধ্যে দেখেন গোলাম আজম, উনি 9 মাস, গোলাম আজম 9 মাস বারডেম হাসপাতালে ছিলেন ক্যাবিনে। ওনাকে তো কোনো হাতকড়া পরিয়ে রাখা হয় নাই, উনি বারডেম হাসপাতালে মারা গেছেন। দেলোয়ার হোসেন সাইদি, উনি বারবার পিজি হাসপাতালে যেতেন আসতেন, পিজি হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু ওনাকে হাতকড়া পরিয়ে রাখা হয়নি যখন চিকিৎসা চলছে। মারা যাওয়ার পরে হাতকড়া তো বহুত দূর কা বাদ। এছাড়া আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, কাদের মোল্লা বলেন, কাকে হাসপাতালে বা জেলখানায় বা কোর্টে নেওয়ার সময় হাতকড়া পরানো ছিল? এদের কাউরে হাতকড়া পরানো হয়নি। আপনার একটা জিনিস মনে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যখন বিচার হয়, তখন সে লকআপে থেকে তৎকালীন মন্ত্রীকে ডাক দিয়ে বলে, জানেন এই এদিকে আয়, তুই নাকি এখন হয়ে গেছস। আর তখন আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী স্যার স্যার বলে কথা বলছিলেন। তো মানবাধিকার কি আওয়ামী লীগ দেখিয়েছিল নাকি? তাহলে আজকে কেন এই যে ভিআইপি যারা আছে, এই যে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদেরকে আপনি জেলখানায় নিতে, থানায় নিতে, কোর্টে নিতে, পিচমোড়া হাতের হ্যান্ডকাপ দিতে হবে, মৃত্যুর পরে তাদের লাশটাকে আবার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখতে হবে? কই খালেদা জিয়াকে কি বেঁধে রাখা হয়েছে? উনি তো সারা জীবনে হসপিটালে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরো যারা আছেন, কয়জনকে এইভাবে হসপিটালে ওনাদেরকে হাতকড়া পরিয়েছিলেন, বা কয়জনকে কোর্টে নেওয়ার সময় হাতকড়া পরিয়েছিলেন? এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এই জিনিসগুলো একটু চিন্তা করুন, একটু ভেবে দেখুন যে আসলে কি আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল নাকি এরা ফ্যাসিস্ট। বাংলাদেশে কোনো লোক এই বিষয়ে কোনো কথা বলছে না, সবাই নিশ্চুপ, কেউ কিছু বুঝছেন না, হয়তো বুঝেও চুপ করে আছেন। তো এই 2 জনের পরে বাকি কারা? তার মানে কি সেই যে আমার 2 মাস আগের যে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের এই কেন্দ্রীয় কারাগারে যে জেল হত্যা হচ্ছে, সেটার প্রতিফলনে কি ঘটছে? এ পর্যন্ত 3 জন গিয়েছে, আরো আছে প্রায় 20 জনের মতো। একে একে করে কি সবাই মারা যাবে? সবাই কি ডেঙ্গু, ডায়রিয়া, হার্ট অ্যাটাক করেই মারা যাবে তাহলে? আর আমরা নিশ্চুপ বসে দেখব? 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হচ্ছে? আপনারা যারা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ব্যতিব্যস্ত, আর আপনারা যারা ক্যাম্পেইন নিয়ে ব্যতিব্যস্ত, অথবা যারা এই নির্বাচনকে ঠেকানোর জন্য ব্যতিব্যস্ত, আপনাদের কাছে কি এখন পর্যন্ত
বাংলাদেশে একটি নির্বাচন হবে সেই রকমের আমেজ আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের কাছে কি মনে হচ্ছে যে একটি সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য মাত্রার নির্বাচনের জন্য আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি এই মুহূর্তে তৈরি হয়ে বসে আছে? আমার কাছে তা মনে হয়নি। কেন মনে হয়নি? দেখেন, বাংলাদেশে 1991 পরবর্তী যত নির্বাচন হয়েছে, 90 পরবর্তী সমস্ত নির্বাচনের সাথে সরাসরিভাবে আমার সম্পৃক্ততা ছিল। আমি কখনো নির্বাচনে প্রার্থী নই, আমি সাধারণ একজন রাজনৈতিক কর্মী এবং ভোট আমি দিয়েছি, ভোটের ক্যাম্পেইন আমি করেছি। ভোটের সময়ে কেন্দ্রের ভেতরে পোলিং এজেন্ট হিসেবে থেকেছি, নেতাদের সাথে কাজ করেছি, নেতৃত্বের সাথে কাজ করে জনগণকে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে গিয়েছি। সুতরাং ভোট সম্পর্কে, বাংলাদেশের ভোট সম্পর্কে আমার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখতাম 1-2 মাস আগ থেকে সাজ রব অবস্থা, মানে ভোটের আগে আগে মানে অনেকটা ঈদের আমেজ শুরু হয়। কিন্তু এবার মানুষের মধ্যে ভোট সম্পর্কে কোনো ধরনের আনন্দ কাজ করছে না, বরং মানুষ ভাবছে এই নির্বাচন দেশকে, সমাজকে কোথায় নিয়ে যাবে। দেশের যে স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছে, 53 বছরে বাংলাদেশ দেশের মানুষকে চরম দরিদ্র অবস্থা থেকে একটা মধ্য আয়ের দেশে পরিণত করেছে। যে দেশের মানুষ এটি গামছা নিয়ে স্কুলে হাটে রওনা দিত, 3টি খন্দক পার হয়ে মানুষ বাজারে যেত, স্পেয়ার একটা লুঙ্গি নিয়ে যেত। ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা দিলে, সকালে রওনা দিলে বিকালেও আপনি গিয়ে পৌঁছবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না। সেই ঢাকা, চিটাগং বলেন, উত্তরবঙ্গ বলেন, দক্ষিণবঙ্গ বলেন, বাংলাদেশের যেই কোনো অঞ্চলে বলেন, ওয়েললি কানেক্টেড। এখন আর ফেরির যুগ নেই। তাহলে এই রকম একটা দেশে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। যেই কোনো রাজনৈতিক দল, মত, পথের মানুষ আসতে পারে, কিন্তু বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে এটা সেটাকে ইন্ডিকেট করে না। কেন করে না? দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যখন আপনি বাদ দিলেন, তখন বাংলাদেশের 50% মানুষ অটোমেটিক নির্বাচন থেকে বন্ধ হয়ে গেছে। এখন পৃথিবীর কাছে আপনি যদি এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য করতে হয়, এটিকে একটি মানুষের নির্বাচন হিসেবে দেখাতে হয়, এইটা মানুষের পছন্দ করার মতো প্রার্থী আছে সেটা যদি দেখাতে হয়, তাহলে কিন্তু জনগণের পার্টিসিপেশন লাগবে। শেখ হাসিনার আমলে 2024-এর নির্বাচনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য বড় দলগুলো, বিশেষ করে জামাতে ইসলামী, জাতীয় বিএনপি প্রার্থী হয়নি। যার কারণে যেটা হয়েছে, এই নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা কম হয়েছে। এখন আপনারাও কি শেখ হাসিনাকে ফলো করবেন? যে শেখ হাসিনা যেভাবে কম মানুষ নিয়ে নির্বাচন করেছে, আপনারাও তাই করবেন? তাহলে আপনাদের জুলাইয়ের দরকার কি ছিল? এতগুলো মানুষের জীবন নষ্ট করার দরকার কি ছিল? 7.5% অর্থনীতি প্রবৃদ্ধির দেশকে 3%-এ নামিয়ে আনার দরকার কি ছিল? কি দরকার ছিল বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করার? কি দরকার ছিল বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার যে সূতিকাগার 32 নম্বরকে ভাঙার? তাহলে আপনারা এত কিছু করে আপনারা কি করলেন? আপনারা নিজেরা প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করলেন। তা আপনাদের এই প্রতিষ্ঠার পর আর কি কোনো শক্তি পৃথিবীতে নেই? আর কি কোনো শক্তি বাংলাদেশে আসবে না? তখন যদি আপনাদেরকে এইভাবে কচুকাটা করে, তাহলে আপনারা যাবেন কোথায়? আসুন নির্বাচনের কথা বলি। এই যে মনে করেন নির্বাচনটি একটি ম্যানুফ্যাকচারিং নির্বাচন হচ্ছে। দেখেন, আমার নাঙ্গলকোটে বিএনপির প্রার্থী ছিল আব্দুর গফুর ভূঁইয়া। তিনি আগেও এই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করে এমপি হয়েছেন। তাকে এবার ঘোষণা করা হলো যে তিনি আমেরিকান নাগরিক, তিনি নির্বাচন করতে পারবেন না। কারণ আমাদের নাঙ্গলকোটের এই আসনটিতে যিনি জামাতে ইসলামী থেকে দাঁড়িয়েছেন, তিনি হলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক। তারপরে আসেন মঞ্জুরুল হাসান মুন্সি, যিনি কুমিল্লাতে তিনি দাঁড়িয়েছেন। তিনি আগেও এমপি ছিলেন, আগেও তিনি সংসদে গিয়েছেন। এবার তাকে ঋণ খেলাপি বলে শেষ মুহূর্তে এসে
বন্ধ করে দেওয়া হলো। সেখানে যে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি হলেন হাসনাত। তাহলে হাসনাত আব্দুল্লাহ, এইভাবে আপনি সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, আমি জানি এই রকম 7 থেকে 8 জন লোক ব্রিটিশ সিটিজেন থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তাদের প্রার্থিতা বৈধ হয়েছে। তারা কোনো প্রমাণও দেখাতে পারে নাই যে তারা ব্রিটেনের নাগরিকত্বটি সারেন্ডার করেছে। ইভেন তারেক রহমান সাহেবও তার যে নির্বাচনী হলফনামা ওখানে বলেননি যে উনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। আমরা জানি তিনি ব্রিটিশ সিটিজেন ছিলেন। তাহলে যদি বিদেশি নাগরিকত্ব থাকার কারণে কোনো মানুষের নির্বাচনে অযোগ্য হতে হয়, সেটি প্রথমে হওয়ার কথা ছিল জনাব তারেক রহমানের, কিন্তু তার বেলা এই আইনটি কার্যকর হয়নি। এই আইনটি যাদের বেলায় কার্যকর হয়েছে তারা নেহায়েত জামাতকে অথবা এনসিপিকে অথবা জামাত জোটকে শুধুমাত্র একটা ফেভার দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। তো এইভাবে আপনি যখন নির্বাচন কমিশন, সরকার এবং আদালতকে ব্যবহার করে আপনার কোনো একটা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তখন মাঠের মানুষের কাছে এটাকে আর নির্বাচন মনে হবে না। মনে হবে যে আমি ভোট দেই বা না দেই, আমরা আর মামুরা একসাথে কিন্তু সংসদে যাব, যেই হোক আমরা একসাথে সরকার গঠন করব। এই রকমের একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর, একটা গণবিক্ষোভের পর, একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তী সরকার বলেন 2 বছরের কাছাকাছি বা 1.5 বছরেরও অধিক সময় থাকার পর ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল লুচ্ছাদের মতো লোকেরা যারা প্রতিদিন গলা পাঠাতেন, তারা ক্ষমতায় থেকে যখন একটি নির্বাচন করতে ব্যর্থ হয়, তখন দেশ, জাতি, সমাজ কোন দিকে যাবে সেটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, 5 দিন বা 6 দিনের মধ্যে একটি সরকার গঠন হয়, সেই ক্ষেত্রে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব পালন কারা করবে, কারা বিদেশে যাবে, কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, কারা প্রেসিডেন্ট হবে, সেটা নির্বাচিত দল ঠিক করে। কিন্তু ডক্টর ইউনূস আগামী বছরের মার্চ মাসে জাপান সফরটি তৈরি করে রেখেছেন। তার মানে কি, আগামী বছরের মার্চে যদি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হয়, আপনাদের কি ধারণা মার্চ পর্যন্ত সময় ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে? এটা তো কোনো মানুষ বিশ্বাস করে না, কিন্তু ডক্টর ইউনূস বিশ্বাস করে। কেন করে? কারণ এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাসে হবে না, মার্চ মাসেও হবে না, এপ্রিল অথবা জুনে এই নির্বাচনটিকে ট্রান্সফার করে নিয়ে নেওয়া হবে। এবং আরো একটি খেয়াল করে দেখেন বিষয়, যে বাংলাদেশে যে একটি এসএসসি পরীক্ষা হয়, যেটি মার্চ মাসে হয়, সেটাকে ইতিমধ্যে জুন মাসে ট্রান্সফার করার ব্যবস্থা করা হয়েছে। কেন জুনে? কেন? কারণ হচ্ছে মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে কোনো একটা সময়ে নির্বাচন করার সরকারের ইচ্ছা। কারণ ডক্টর ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে রাষ্ট্রের যে স্বার্থ বিক্রি করার বন্ড সই দিয়ে এসছে, আমেরিকা সহ পৃথিবীর বড় বড় শক্তির কাছে তিনি যে বাংলাদেশকে বন্ধক দেওয়ার যে খত দিয়ে এসছে, সেটি এখনো পূরণ হয়নি। বিশেষ করে বন্দর স্থানান্তর, আরেকটি নতুন বন্দর প্রতিস্থাপনের ব্যবস্থা, এবং বার্মার করিডোরের ব্যবস্থা, এবং সেন্ট মার্টিনটি পাকাপাকিভাবে আমেরিকা বা অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা, এটা করতে তার আরো 2-3 মাস সময় লাগবে। সেই কারণে এই নির্বাচনটি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস, এপ্রিল মাস নয়, মে অথবা জুনের দিকে ট্রান্সফার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের মানুষ যারা ইনফর্মড, যারা জানেন, যারা বোঝেন, যারা প্রশাসনের খোঁজ খবর রাখেন, তারা বুঝতে পারছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে হাক ডাক হচ্ছে, অসারের তর্জন গর্জন সার, এটা হচ্ছে সেই রকম একটা বিষয়। যতই জনগণকে দেখানো হোক আন্দোলনের ভয়ে, জনচাপে, পৃথিবীর চাপে এবং তারেক জিয়ার সাথে তার একটা প্রতিশ্রুতির চাপে তিনি নির্বাচনের কথা বলেছেন বটে, তবে
তিনি এমন একটা অবস্থা তৈরি করে রেখেছেন হাটে মাঠে ঘাটে যে কোনো লোক সুষ্ঠু নির্বাচনের আশা করতে পারছেন না, যার কারণে কয়েকদিন পরে এই তারেক জিয়াই বলবেন, এই অন্যান্য দলরাই বলবেন নির্বাচনের কোনো পরিবেশ নেই, এই নির্বাচনকে আরো কয়েক মাস পিছিয়ে দেওয়া হোক। সেই আশায়, সেই ভরসায় এখন নির্বাচন একটা দোলাচলের মধ্যে পড়ে গেছে। আমরা বিশ্বাস করি না 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি টিকেনি। ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভালো কোনো মাস নয়, কারণ এই মাসটি একটা কুফা মাস। ডক্টর ইউনূসও সেই কুপায় পাড়া দিয়েছে, পরবর্তীতে বুঝতে পেরে এখন সেই কুফা মাস থেকে মে জুনের দিকে তিনি স্থানান্তর হচ্ছেন। সেই গরমের দিনে, কানফাটা গরমে নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর হয়েছেন। এবং যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন, তাদেরও গায়ে চর্বি জমে গেছে। এসির বাতাস খাওয়া, ভালো ভালো গাড়িতে চড়া, পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করা, এই লোভটা তারা আর সামলাতে পারছেন না। ভাবলেন যত বেশি নিয়ে নেওয়া যায়। তো এইরকম একটা অবস্থায় বাংলাদেশটাতে নির্বাচন বলতে যে প্রহেলিকা আমরা শুনছি, সেটা আসছে না। দ্বিতীয়ত, যেখানে আওয়ামী লীগ নেই, স্বাধীনতার মার্কার নৌকা নেই, সেই নির্বাচন মানুষ আজকে হোক, দুদিন পরে হোক, বর্জন করবে। এই নির্বাচনে বাংলাদেশের 50 ভাগেরও অধিক মানুষ নির্বাচন কেন্দ্রে ভোট দিতেই যাবেন না। সুতরাং আপনারা ধরে নেন এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে না, এটি মে জুনে চলে যাবে। এবং যদি হয়ও, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। ফেব্রুয়ারি হোক আর জুন হোক, এটা বর্জন, বর্জন এবং বর্জন। আরও একটি বিষয়, বাংলাদেশে তেলেসমতির আরেকটি নির্বাচন, সেটি বলে হা না নির্বাচন। সেই হা না নির্বাচন কারা দিয়েছেন? অবৈধ সরকার। দুটি সরকার হা না নির্বাচন দিয়েছেন, সেই দুটি সরকারকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে। একবার এরশাদ জিয়াউর রহমান দিয়েছিলেন 5ম সংশোধনী, বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। অর্থাৎ জিয়াউর রহমানের শাসনকালকে অবৈধ ঘোষণা করে যেসব কর্মকাণ্ড হয়েছে সেগুলোকে ফাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজ্যাকশন হিসেবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি সেটাকে ওপেন করা হয়নি, কিন্তু সরকারকে অবৈধ করা হয়েছে। পরবর্তীতে 6ষ্ঠ সংশোধনীতে জিয়াউর রহমানের পর এরশাদ যেই ক্ষমতা নিল, সেই এরশাদের ক্ষমতাটিকেও যখন চ্যালেঞ্জ করা হয়, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত, এরশাদের সরকারকেও নাল অ্যান্ড ভয়েড অবৈধভাবে অবৈধ ঘোষণা দিয়েছে। এই এখন যে হানা ভোট দিচ্ছেন, এই হানা ভোট দেওয়া এই সরকারকেও ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করা হবে। তাদের কবর পিটিয়ে তাদের শাস্তি কার্যকর করা হবে। আর যারা বেঁচে থাকবে তাদেরকে খেজুর গাছের সাথে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। আমি আশা করি বাংলাদেশ হাইকোর্ট সেই রকমের একটি আইনের দিকেই যাবেন। ভালো থাকবে। গতকাল আপনারা জানেন যে সন্ধ্যায় যমুনায় জামাতের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। সেটি নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক রকমের বিবৃতি দেওয়া হয়েছে, পত্রপত্রিকায় এক এক রকমের নিউজ হয়েছে, কিন্তু প্রকৃত ভাবে সেখানে কি আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণভাবে আমি কোথাও আসলে পাইনি। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটা, এবং প্রধান উপদেষ্টার সাথে আরো কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্যও সেখানে ছিলেন। এবং জামাত মোটামুটি বলা যায় যে ডক্টর ইউনূসকে এক ধরনের থ্রেট করে এসেছেন সেখানে গিয়ে। সেখানে প্রথমেই তারা বলেছেন যে একটি দলের প্রধান, ডেফিনেটলি সেটা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে সিকিউরিটিটা পাচ্ছে, তারা সেম সিকিউরিটিটা জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য চেয়েছেন। এবং সেই সাথে তারা মনে করছেন যে এই সিকিউরিটিটা যদি না দেওয়া হয়, তাহলে নির্বাচনের আগে যে লেভেল প্লেইং ফিল্ড সেটা নিশ্চিত করা হচ্ছে না। এছাড়াও আরো কয়েকটা ইম্পর্টেন্ট দাবি দেওয়া তারা দিয়েছে, এবং তারা 57 জন বিএনপির প্রার্থীর তালিকা ডক্টর ইউনূসের কাছে দিয়েছে, যারা
ঋণ খেলাপি, এবং এই ঋণ খেলাপির পক্ষে একদম প্রমাণগুলো ডক্টর ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এই ঋণ খেলাপির যে পরিমাণ, যেটা 12 কোটি থেকে 136 কোটি টাকা পর্যন্ত ঋণের খেলাপির পরিমাণ। এছাড়াও বলা হয়েছে যে 34 জন বিএনপির প্রার্থী তাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সারপ্রাইজিংলি তারা এই 34 জনের প্রমাণ দেওয়ার সাথে সাথে এই 34 জনের মধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নামও রয়েছে, এবং তারা তারেক রহমান যে ব্রিটিশ নাগরিক তার সপক্ষে ডক্টর ইউনূসের কাছে ডকুমেন্ট দিয়ে এসেছে, এবং তারা বলেছে যে অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরো বলেছেন, পরিস্থিতি যাই হোক নির্বাচনের আগে মাঠে সেনাবাহিনী নামানো যাবে না। অর্থাৎ তারা এই মুহূর্তে সেনাবাহিনীকেও বিশ্বাস করতে পারছে না, এবং জামাত হয়তো মনে করছে যে সেনাবাহিনী এই নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে পারে। এবং জামাতের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের এই দাবিটা, তারা মোট 7টা দাবি দিয়েছে, এবং এই 7টা দাবির পক্ষে যদি তারা দৃশ্যমান অগ্রগতি না দেখে তাহলে তারা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য আন্দোলন গড়ে তুলবে। এবং তারা আরো বলেছে যে তারা যে পিআর পদ্ধতি নিয়ে শুরুতে আন্দোলন করেছিল এবং বলেছিল পিআর পদ্ধতি ইনশিওর করা না গেলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, যদিও পরবর্তীতে পিআর এর দাবি থেকে তারা সরে গেছে। তারা বলেছে যে তারা আবার পিআর পদ্ধতিতে আন্দোলন করা শুরু করবে। অর্থাৎ এই নির্বাচনে জামাতে ইসলাম একেবারে বিএনপিকে ছাই দিয়ে ধরছে, এবং ডক্টর ইউনূসকে মোটামুটি যেটা বললাম যে থ্রেট করে এসেছে যে তাকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এদিকে আবার বিএনপির নেতৃবৃন্দ গতকাল নির্বাচন কমিশনে গিয়েছিলেন, তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে মিটিং করে তারাও আবার জামাতের বিরুদ্ধে অভিযোগ করে এসেছেন, কারণ জামাত ইতিমধ্যে এই প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে যেটা করেছে তার মোটামুটি প্রবাসীদের ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তারা তাদের নিজেদের গ্রিপে নিয়ে ফেলেছেন, এবং সেই ব্যালট পেপার তারাই ভোট দেবেন, তারাই পোস্ট করবেন, সেই সমস্ত আয়োজন তারা করেছেন। এছাড়াও জামাতের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপি জমা দিয়েছে। আবার এদিকে যদি এনসিপির কথা শুনেন, এনসিপির যে আসিফ মাহমুদ, তিনি আবার এখন আকারে ইঙ্গিতে থ্রেট করছেন যে তারা নির্বাচনে থাকবেন কিনা সেটি নিয়ে তারা কথা বলছেন। তো এই যে থ্রেট, পাল্টা থ্রেট, একে তো নির্বাচন হবে কিনা, কালকেও আমার কাছে অনেকেই এই ইউটিউবে জানতে চেয়েছেন যে 12 তারিখে নির্বাচনটা হবে কিনা এটা বলেন। 11 তারিখ পর্যন্ত কেউ বলতে পারবে না এই নির্বাচনটা হবে কিনা, এরকম একটা অনিশ্চয়তার মধ্যে। একটা ছোট্ট ঘটনা বলি, আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই 12 তারিখে নির্বাচন হবে কিনা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই 12 তারিখে পৃথিবীর সেরা নির্বাচনটা যেটা করবেন ডক্টর ইউনূস, সেটা কিরকম অনিশ্চয়তার মধ্যে আছে। তার মধ্যে জামাত যে ডকুমেন্টগুলো দিয়েছে, এবং বিএনপি শুধু না, বিএনপি ইভেন এনসিপি বা যারাই বিদেশ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রবাসী বা বিদেশি, তাদের সবারই এটা এনশিওর করা উচিত যে তাদের দ্বৈত নাগরিকত্ব নেই। কারণ দ্বৈত নাগরিকত্ব নেই, কেউ একটা উকিলের কাছে চিঠি লেখা পাঠাইছে যে আমি আমার নাগরিকত্বটা সারেন্ডার করে দিয়ে আমি ইলেকশন করব, এটা দিয়ে সে ইলেকশন করতেছে, এটা তো হইতে পারে না। এটা তো এমনি এই নির্বাচন হাস্যকর একটা, আমাদের মামুদের ইলেকশন, তারপরে এই নির্বাচন। এবং তারেক রহমান স্বয়ং এই অভিযোগে অভিযুক্ত, সুতরাং তারেক রহমানকে একদম অফিসিয়ালি প্রমাণ করতে হবে যে তিনি ব্রিটিশ নাগরিক না, তিনি কেবলমাত্র বাংলাদেশের নাগরিক। আর একটা বিষয় আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে পরশুদিন 17 তারিখে দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যে এই যে জাতিসংঘ জুলাই আগস্টের ঘটনা নিয়ে যে একটি রিপোর্ট দিয়েছিলেন, যে রিপোর্টটি প্রচন্ডভাবে বিতর্কিত এবং সেখানে সত্যের চাইতে মিথ্যে তথ্য অনেক বেশি। এবং এই জাতিসংঘের রিপোর্ট নিয়ে কিন্তু অনেক অভিযোগ জমা হয়েছে জাতিসংঘের একেবারে সদর দপ্তরে, মানবাধিকার কমিশনে। তো এটি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন
তারা একটি সংবাদ সম্মেলন করেছে দিল্লিতে। একই ধরনের সংবাদ সম্মেলন এর আগে তারা সুইজারল্যান্ডের জেনেভায়ও করেছিল। তারই ধারাবাহিকতায় এটি একটি সংবাদ সম্মেলন। সেখানে আওয়ামী লীগের মানে সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরী তারা উপস্থিত ছিলেন। আমাদের ইউএস এর ডক্টর রবি আলম উপস্থিত ছিলেন। তো এই সংবাদ সম্মেলনটা কিন্তু ইন্ডিয়ায় খুব ভালো কাভারেজ পেয়েছে, এবং দিল্লি হলো একটা ইন্টারন্যাশনাল অনেক নিউজ মিডিয়ার একটা হাব। তো ওখানে কিছু করলে মিডিয়ার মাধ্যমে সেটা খুব বড় চাওর হয়। এখন প্রশ্ন উঠেছে যে নর্থ ইস্ট নিউজ একটা পোর্টাল, সেখানেও দেখলাম এই হেডলাইন করেছে আমার খুব ঘনিষ্ঠ একজন সাংবাদিক চন্দন নন্দী। তিনি বলেছেন যে এখানে এই সংবাদ সম্মেলনটা করায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একটু ক্ষুব্ধ হয়েছেন, সেখানে হাসান মাহমুদ বা নওফেল কিভাবে গেল, এরকম কথাবার্তা হচ্ছে। এবং এই সংবাদ সম্মেলন সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। আবার এই সংবাদ সম্মেলন নিয়ে আওয়ামী লীগের মধ্যেও দেখি অনেক সমালোচনা রয়েছে, এবং দেখলাম যে কিছু ইনফরমেশন আসলে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আসলে একটু নিডস টু বি রেকটিফাইড। যেমন এই সংবাদ সম্মেলনটা করবার আগে আইসিআরএফ এর পক্ষ থেকে শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন এটি একটি ভালো উদ্যোগ। সেখানে হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী থাকবেন, সেটিও শেখ হাসিনা জেনেছেন এবং তিনি সেটিতেও অ্যাপ্রুভাল দিয়েছেন। এই সংবাদ সম্মেলন আয়োজনের ব্যাপারে দিল্লিতে শেখ হাসিনার কাছের অফিসিয়াল কয়েকজন মানুষ এটাকে হেল্প করেছে, এবং এটি দিল্লি প্রেস ক্লাবে হয়েছে। সুতরাং এটি সম্পর্কে এই যে নেতিবাচক খবরগুলো ছড়ানো হচ্ছে যে নেত্রী জানতেন না, নেত্রী ক্ষুব্ধ হয়েছেন, এগুলো সত্যি না। এবং নেত্রী পুরো সম্মেলনটা ফলো করেছেন। সম্মেলনের শেষ পর্যন্ত কি ঘটেছে, এবং তিনি সম্মেলনের সাথে যারা জড়িত ছিলেন নিঝুম মজুমদার সহ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং এটি তার কনসেন্টের মধ্য দিয়ে হয়েছে। এই জাতিসংঘের এই ভুয়া অসত্য রিপোর্টটার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন পর্যায় থেকেই এখন এটার বিরুদ্ধে কথা বলছে। লিখিতভাবেও এটার বিরুদ্ধে জানানো হয়েছে। ইভেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও কিন্তু এটা নিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছেন। সুতরাং দিল্লির সংবাদ সম্মেলনটি এবং এটা যে ব্যাপক নিউজ কাভারেজ পেয়েছে সেদিক থেকে এটি একটি সফল সংবাদ সম্মেলন হয়েছে। তো এটি নিয়ে যে কিছু অসত্য তথ্য ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকি। আজ নির্বাচনটা হচ্ছে তাদের জন্য প্রবলেম। তারা তো জীবনে কখনো নিজেরা খেলে গোল করতে পারবে না। তারা কখনো হারে মানে বিএনপির নামে মাঠে নামবে, কখনো অন্য জোট করে তারা মাঠে নামবে। তারা জানে তাদের মূলতে কুলাবে না যে নিজেরা খেলে গোল করার, স্কোর করার। তাই তারা খালি ফিল্ডে গোল দিতে চায়। সেই কারণে তারা, যেহেতু তারা বিএনপির সাথে নির্বাচনে পারবে না, এই মৌলবাদী শক্তিটা চাচ্ছে যে কোনো মূল্যে ভারতের সাথে, নিজের পক্ষে পারমার সাথে। যদি তারা ভারতের সাথে, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলাদেশের জনগণের কাছে বিষয়টা তুলে ধরতে চাই। ভারতকে কিন্তু বহুভাবে, বহু প্রকারে, বহু অপকৌশলে যুদ্ধে নামানোর বহু রকম পায় তারা করে এসেছে, আমরা দেখেছি। ভারত সে টোপটি গিলেনি। ভারত, তাকে আপনি যুদ্ধে নামাতে পারবেন না আপনার মতো করে। ভারত যদি নামে সেটা তার মতো করে নামবে। তাই তারা কোনো উস্কানি, কোন মানে জামালপুরের ভাষায় বলে ভেস্কি, কোনো ভেস্কি, কোনো ইশারা, কোনো খামসাখামসিতে ভারত নাক গলায়নি। কারণ ভারত জানে যে এই যুদ্ধটা আসলে বাংলাদেশ করবে না, এই যুদ্ধটা আসলে অন্য কেউ করবে, বা অন্য কোনো গোষ্ঠী, দল, মত তারা করবে। এটা ভারত ভালো করে জানে, বুঝে। তাই ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের বিরুদ্ধে এত কিছু বলা, এত কিছু করার পরেও তারা কোন রকম আক্রমণে যায়নি। আর আজকে যে ভারতের বিরুদ্ধে যে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি জজবায় পয়দা করা হয়েছে, এটা তো একদিনে হয়নি। এটা দীর্ঘদিনের প্রক্রিয়ায়, পরিকল্পনায়, প্রশিক্ষণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা করা হয়েছে, এবং তা চলমান। আপনি মনে করবেন না যে এটা যে ৫ই আগস্টেই এই আন্দোলনটা এইভাবে করা হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, অথবা ৫ই আগস্টেই পরেই ভারতের সাথে যুদ্ধ করার জন্য এদের মাঠে নামানো হয়েছে। জামাত সেই কথা বলতেছে। জামাতের সেই নেতা আবু তাহের নাকি ফাহের নাকি কাহের না কাফের, সে বলেছে
যে তাদের 50 লক্ষ লোক তৈরি হয়ে আছে, 25 লক্ষ গোপনে, 25 লক্ষ প্রকাশ্যে। আসলে কি তাই? তাদের তো কেউই নাই, আমরা জানি। আমরা জানি তাদের পক্ষ হয়ে পৃথিবীর 4-5টি দেশ এবং একটি পরাশক্তি বাংলাদেশে এসে যুদ্ধে নামবে। এটা ভারত জানে। তাই ভারত তাদের ট্র্যাপে পা দেয়নি। যেহেতু ভারত তাদের ট্র্যাপে পা দেয়নি, তখন তাদের পক্ষে রইল আরেকটি ট্রাম্প কার্ড। অর্থাৎ রঙের টেক্কা হলো ভারতের সাথে যদি কোন রকম যুদ্ধ বাঁধানো যায়, এটা ছিল তাদের জন্য রঙের টেক্কা। এটা যদি তারা না পায়, তাহলে রঙের 2 হিসেবে, স্প্রেডের 2 হিসেবে, রঙের 2 হিসেবে বার্মার সাথে একটা সংঘর্ষ বাঁধিয়ে দিতে পারে। যদিও সেটা তাদের আগ্রহ নাই। মানে একেবারেই আগ্রহের বাইরে। এই ২ টা পরিকল্পনা তাদের হাতে রয়েছে, যাতে যেকোনো মূল্যে নির্বাচন ভণ্ডুল করা যায়। কারণ নির্বাচনটা ভণ্ডুল করলেই তারা ক্ষমতা ভোগ উপভোগ করার যে মহা সুযোগ এই মুহূর্তে তাদের হাতে রয়েছে, সেটা তারা ভোগ করতে